হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসআরকে ম্যাথমেটিক্স পয়েন্ট। তো তোমরা অনেকেই আমাকে ফোন করেছিলে। ফোন করে একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কিছু ডাউট আছে, সেইগুলো একটু বলতে বলেছো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। সামনে পরীক্ষা, এর পরবর্তীতে একটু ভালো জায়গায় পড়াশোনা করতে গেলে রেজাল্টটা অবশ্যই ভালো দরকার। তার জন্য দেখো, আমরা তোমাদের শিক্ষক যারা, তারা তোমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেগুলো তোমাদেরকে গাইড করা, বিভিন্ন দিকে সেই বিষয়গুলো নিয়ে বলা। আমরা আছি তোমাদের সাথে সর্বদা, শুধু তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। আমরা ক্লাস 12-এর ক্যালকুলাসের যে পার্টটা শিখেছিলাম, সেখানে ইন্টিগ্রেশনটা একটু বেশি অংশ জুড়ে ছিল। এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে নির্দিষ্ট সমাকল শিখেছিলে, সেই নির্দিষ্ট সমাকলের ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে যেরকম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে অবকল সমীকরণ, ঠিক ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের যে নির্দিষ্ট সমাকল তোমরা শিখেছিলে, সেই নির্দিষ্ট সমাকলের ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। প্রথমেই দেখো, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। প্রথম কথা, এই চ্যাপ্টারটা আমাদের নির্দিষ্ট সমাকলের যে অঙ্কগুলো আমরা করেছিলাম তার মতন করে আমরা অনেকটা এগোবো, তার মতোই করে এগোবো। আমরা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট সম্পর্কে জেনে গেছি। এখন দেখো, আমরা কোন কোন বিষয়গুলোর উপরে একটু জোর দিচ্ছি। যে বিষয়গুলো তোমরা শিখেছিলে সেগুলো ঠিক এমনটা ছিল যে, ধরো কোনো একটা ফাংশন সে ধরো এফএক্স, সেটা এরকম। এই ফাংশনটার এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত তোমাকে কি করতে হবে, সমাকলের মান নির্ণয় করতে হবে। তাহলে বললো এফএক্স কি বলছে, এফএক্স অপেক্ষক বা এফএক্স অপেক্ষক যেটা থাকছে, যে বক্রটা, সেই বক্র এবং এক্স ইকুয়ালস টু এ সরলরেখা, এক্স ইকুয়ালস টু বি সরলরেখা এবং এক্স অক্ষের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন তোমরা কি করবে, দেখো যে ছবিটা আঁকলাম, ছবিটার মধ্যে এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু তোমাদের বের করতে হবে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এবার তোমরা এটা সহজে বুঝতে পারলে, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করবো। এবার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কিছু কথা বলেছিলাম। মনে করে দেখো, নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কি কথা বলেছিলাম, যে এই অংশটা কিন্তু আমাদের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা যা যা ক্ষেত্র আমরা শিখেছিলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে, তার কোনোটার সাথে মিল পাচ্ছি না। কারণ কি, এই অংশটুকু, বক্রর যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের কোনো সরলরেখার মধ্যে আমরা ধরতে পারছি না। সেই ক্ষেত্রে কোনো যেটা নোন যে চিত্র, তার মতো আমরা কিন্তু একে পাচ্ছি না। সুতরাং এর ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি করেছিলাম, এই যে এক্স ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত ছোট ছোট ইন্টারভ্যালে ভাগ করেছিলাম। ইন্টারভ্যালে ভাগ করার পরে সেই ইন্টারভ্যালের প্রত্যেকটাকে আয়তক্ষেত্র ধরে আমরা ক্ষেত্রফলগুলোকে যোগ করেছিলাম, এবং এইটার কনসেপ্টটাই হচ্ছে সমাকল। মানে ছোট ছোট অংশগুলোকে যোগ করে, সমাকল মানে হচ্ছে সমষ্টি, সেইগুলোকে আমরা করেছিলাম। এবার নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে আমরা যেটা জানবো, এই যে কথাটা বললাম এফএক্স বক্র এবং এক্স অক্ষের সঙ্গে সীমাবদ্ধ যেটুকু অঞ্চল, এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা কিভাবে নোটেশন দেব। নোটেশনটা এরকম, এ থেকে বি পর্যন্ত, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, এই জায়গাটা খুব ভালোভাবে চিহ্নিত করতে হবে। ইন্টিগ্রেশনটা কার ইন্টিগ্রেশন করছি, কার সাপেক্ষে করছি, কোন অক্ষের সাপেক্ষে করছি, কোন অক্ষ, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে কি লিখবো, ডিএক্স। কার ইন্টিগ্রেশন, এফএক্স এর ইন্টিগ্রেশন। তাহলে যখন এখানে এক্স থাকবে, তখন এখানে ফাংশন অফ এক্স থাকবে। এফএক্সটাকে আমরা কি বলি, এফএক্সটাকে কি বলি, ওয়াই দ্বারা চিহ্নিত করি, তাই তো। এফএক্স মানে হচ্ছে ওয়াই। তাহলে এ থেকে বি পর্যন্ত ওয়াই ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা আমাদের বার করতে হবে।
আচ্ছা, এবার আমাদের এই নির্দিষ্ট সমকল জানতে গেলে আমাদের কয়েকটা ছবি সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে আমাদের নলেজে রাখতে হবে। এটা দেখো, এক্স অক্ষের সঙ্গে যদি এর ক্ষেত্রটা বার করতে পারি, এবার যদি সাপোজ এরকম একটা ক্ষেত্র চলে আসে, যেখানে আমি ছবিটা আঁকছি, দেখো বলছি এটা হচ্ছে y ইকুয়ালস টু, এই যে গ্রাফটা, এই যে ছবিটা আঁকলাম, y অক্ষের সঙ্গে যে ক্ষেত্রটা তৈরি করেছে, অর্থাৎ এটা y অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b। তখন কিন্তু আমরা কি করব, দেখো ইন্টিগ্রেশনটা a থেকে y ইকুয়ালস টু a থেকে b কোন অক্ষের সাপেক্ষে করছি, সবসময় কোন অক্ষের সাপেক্ষে করছি সেটা কিন্তু আমাদের নির্ণয় রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এই y অক্ষের সাপেক্ষে, তার মানে dy, dy মানে এখানে অবশ্যই ফাংশন অফ y হবে। এইটার ক্ষেত্রে এটা এবং এটাকে একটু লক্ষ্য রাখো, দেখো ফাংশন অফ y, তাহলে dy এর ইন্টিগ্রেশনটা করতে পারবো। সাপোজ ধরো কোনো একটা ফাংশন, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এই যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 নয়, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমাদের y এর ফাংশন আকারে বের করতে হবে, তারপরে আমরা এটা ইন্টিগ্রেশনটা করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমরা দুটো জিনিস এখানে শিখলাম, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকলন করতে গেলে যেটা করতে হবে, যে আমাদের প্রথমে কি কি চিনতে হবে, কটা জিনিস আমাদের জানতে হবে। এক নম্বরটা হচ্ছে বক্রের মোটামুটি একটা ছবি, চিত্র, এটা অঙ্কন করতে হবে, মোটামুটি একটা ছবি অঙ্কন করতে হবে যে বক্রটা দেওয়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় পার্টে আমরা যেটা করব, 2 নম্বর ওয়েতে আমরা দেখো যেটা করতে পারি, সেটা হচ্ছে কোন অঞ্চলটাকে চিহ্নিত করা, অঞ্চল চিহ্নিত করা, কোন অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা বলছি, সেই অঞ্চলটা খুব ভালো করে চিহ্নিত করা। তারপর লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার এবং আপার লিমিট চিহ্নিত করা, লোয়ার লিমিট এবং আপার লিমিট। এই লোয়ার লিমিট এবং আপার লিমিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোন পর্যন্ত নিলে আমার টোটাল বক্রটাকে কভার করতে পারবো, বা যে অঞ্চলটাকে বলছে সেই অঞ্চলটা আমরা কভার করতে পারবো, সেই অঞ্চলের কিন্তু আমাদের লোয়ার এবং আপার লিমিটটা লাগবে। আচ্ছা, এবার 4 নম্বর যেটা আমরা বলছি, এটাকে ইন্টিগ্রেশন করা, তারপরে ইন্টিগ্রেশনের মান নির্ণয় করা। মোটামুটি 4টি ধাপে আমরা এটাকে সমাধান করতে পারি। আমরা এটাকে ভাঙলে আরো 2-1টা ধাপ হয়তো বেরোতে পারে, আমরা একটা করে অঙ্ক নেব, নিয়ে তার পরিপ্রেক্ষিতে আলোচনা করতে করতে এগোবো। এখন দেখো, আমরা বক্র বলতে কোন ছবিগুলোকে আমরা শিখেছি ক্লাস 11 থেকে, মনে করো ক্লাস 11 থেকে বৃত্ত আছে, অধিবৃত্ত আছে, উপবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, সমপরাবৃত্ত আছে। আর মূলত তোমরা জেনে রাখো, এই কয়েকটা জিনিসের ছবি যদি তোমরা ভালো করে জেনে রাখতে পারো, তাহলে কিন্তু নির্দিষ্ট সমকল করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর একটা সরল রেখাকে ভালো করে চিহ্নিত করা, সরল রেখার ছবিটা কিন্তু খুব ভালো করে আঁকা। তোমরা ক্লাস 12-এ যেটা শিখেছো সেটা হচ্ছে 3 ডাইমেনশন সরল রেখা, আর 11-এ যেটা করেছিলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে। আমি যে ছবিগুলোর কথা বললাম সেটাগুলো প্রত্যেকটাই কিন্তু ক্লাস 11-এর অংশ। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কয়েকটা ছবি যদি আমরা জানতে পারি। আমি ছবিগুলো একটু বলছি, ছবিগুলো একটু ভালো করে নোট করো, বা বলতে পারি ছবিগুলোকে একটু রিকল করার চেষ্টা করো, যে আমি কি কি বলার চেষ্টা করছি, কি কি জানতে হবে এটা করতে গেলে, এই চ্যাপ্টার সম্পর্কে জানতে গেলে। সরল রেখার যে সমীকরণ, সেই সমীকরণকে কিভাবে আমরা লিখতে পারি। সরলরেখার সমীকরণ সাধারণত তোমরা যেটা জানো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে by ইকুয়ালস টু c, এটা সরলরেখার সমীকরণ। যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তোমরা ছেদিতাংশ আকারে লিখবে। তার মানে ছেদিতাংশ আকারে যদি লেখা হয়,
ছেদিতাংশ, ছেদিতাংশ আকারে যদি লেখো তাহলে দেখো আমরা এরকম পাই এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এর ছবিটা পাশাপাশি ছবি কিন্তু অবশ্যই এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। এইটা যেটা এই যেটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষকেই ছেদ করেছে, এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এই সমীকরণ থেকে আমরা ডিরেক্ট বলতে পারি। কি বলতে পারি? এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ করেছে আর এটা হচ্ছে 0 কমা বি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এর ছবিটা সবাই বুঝতে পারলে? এর ছবিটা দেখো এ কমা 0 আর 0 কমা বি সরলরেখার সমীকরণ। আচ্ছা, সরলরেখা তোমরা এখানে আরো অনেকগুলো সরলরেখা দেখতে পাবে। দেখো x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু a সরলরেখা, x ইকুয়ালস টু a। এই সরলরেখার ছবিটা কেমন? এই সরলরেখাটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার x অক্ষ y অক্ষ। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের জানানোর জন্য যে শুধুমাত্র তোমাদের সাথে আলোচনাটা করে নিচ্ছি যে কি কি আমরা শিখেছিলাম, এই ছবিগুলো আমাদের লাগবে। খুব ইম্পর্টেন্ট পার্ট ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমকলের এই ছবিগুলো। x ইকুয়ালস টু a সরলরেখা y অক্ষের সমান্তরাল, x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু a। একই রকম ভাবে x ইকুয়ালস টু মাইনাস a, x ইকুয়ালস টু মাইনাস a, x ইকুয়ালস টু মাইনাস a এই সরলরেখাটা। আচ্ছা, x ইকুয়ালস টু জানলাম, তাহলে আমরা যদি এটা জানি যে y ইকুয়ালস টু b হলে সরলরেখার ছবিটা কেমন হবে? y ইকুয়ালস টু b হলে সরলরেখার ছবিটা দেখো, সরলরেখার ছবিটা তখন y অক্ষ দিয়ে এটা ছেদ করবে, y অক্ষকে ছেদ করবে, x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y ইকুয়ালস টু b। একই রকম ভাবে y ইকুয়ালস টু মাইনাস b, y ইকুয়ালস টু মাইনাস b, y ইকুয়ালস টু মাইনাস b। ঋণাত্মক দিকে y এর ঋণাত্মক দিকে মাইনাস বি, এক্স অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, ওয়াই ইকুয়ালস টু বি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি। এই ধরনের সরলরেখাগুলো আমরা পাই। আচ্ছা, এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই এই সরলরেখাটা কেমন? এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই সরলরেখাটা দেখো একদম এক্স এর মান যা ওয়াই এর মান তাই, একদম প্রথম পাত ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্ট দিয়ে যাবে। কেন যাবে? এর প্লাস হলে এরও প্লাস, এখানে প্লাস এবং এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটাও যদি মাইনাস হয় এটাও মাইনাস হবে, ওয়াইটাও মাইনাস হবে। এক্স মাইনাস তো ওয়াই মাইনাস, এক্স প্লাস তো ওয়াই প্লাস। একমাত্র প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে থাকে। এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। দেখো একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই এর যে ছবিটা সেটা কিন্তু আমরা এইভাবে আমরা আঁকবো। এটা কিন্তু সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে মাইনাস প্লাস আর এটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। আমরা এগুলো অবশ্যই জেনে গেছি এর আগে থেকে। সরলরেখার মোটামুটি যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেইগুলো সম্পর্কে বললাম। এরপরে যেটা হচ্ছে, এরপরে দেখো সরলরেখার পরে আমরা বৃত্তের পাটে চলে আসবো, বৃত্তের পাট। আচ্ছা, বৃত্তের পাটে যদি আসি তাহলে আমরা একদম প্রথম থেকে বলি বৃত্তের যে সমীকরণ, দুই ক্ষেত্রে বলি বৃত্ত, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বৃত্তের ক্ষেত্রে। বৃত্তের সমীকরণটা কেমন বলতো? জেনারেল সমীকরণ এক্স স্কোয়ার, এটা আমি বলি এটা পার্টিকুলার কেস। এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0 অর্থাৎ মূল বিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে এ একক, ব্যাসার্ধ হচ্ছে এ একক, হয়েছে ব্যাসার্ধ এ একক। কিন্তু বৃত্তের যেটা সাধারণ সমীকরণ দেখো, এটা ছবি যদি পাশাপাশি আমরা বলি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, ছবিটাকে দেখো, ছবিটা হচ্ছে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এটা এক্স এটা ওয়াই, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ এ একক, এটা এ কমা 0। একই রকম ভাবে এটা মাইনাস এ কমা 0, এটা 0 কমা মাইনাস এ, এই বিন্দুর স্থানাঙ্ক 0 কমা এ। আমরা এরকম ভাবে এই বৃত্তটা সম্পর্কে জানি। আচ্ছা, আমরা সবাই জানি এইটা। আচ্ছা, দ্বিতীয় যদি আলোচনা করতে হয় তাহলে এটা যদি বলি দেখো
এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণের আমরা কেন্দ্র দেখো, এটা যদি 0 0 হয়, এটা 0 এটা 0, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাই। এখানে দেখো এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, তাহলে স্বাভাবিকভাবে এর কেন্দ্রের স্থানাঙ্ক যেটা, কেন্দ্র স্থানাঙ্ক আলফা কমা বিটা, এবং এবং দেখো ব্যাসার্ধ, এর ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, এ একক। এর ক্ষেত্রে ব্যাসার্ধ হবে এ একক। ছবিটা আমরা যে কোনো ভাবে আঁকতে পারি। ছবিটা আমরা যে কোনো ভাবে আঁকতে পারি, অর্থাৎ কেন্দ্র আমাদের যেখানে হতে পারে। তাহলে আমরা ছবিটা এরকম আঁকতে পারি, এটা কেন্দ্র আলফা কমা বিটা, এর ব্যাসার্ধ এ একক, এর ব্যাসার্ধ এ একক, এটা হচ্ছে একটা বৃত্ত। এবার বৃত্তের বিভিন্ন পার্ট আমরা শিখেছিলাম যে বৃত্তটা যদি মূল বিন্দুকে স্পর্শ করে, বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়কে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখো আমাদের সমীকরণগুলো কেমন ছিল, সেই ধাপগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি। আমরা আপাতত এই দুটো পার্ট একটু জেনে নিই, তারপরে যদি আমাদের অঙ্ক করতে গিয়ে লাগে তখন আমরা ছবি সহ কনসেপ্ট আবার সেখানে বলবো। আচ্ছা, আপাতত বৃত্ত দুটো সম্পর্কে তোমরা বুঝতে পারলে ছবিটা কেমন হচ্ছে। এবারে আসছি আমরা, এবারে বৃত্তের পরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটার সমীকরণটা আমরা একটু আলোচনা করি। অধিবৃত্ত, বৃত্তের পরে যে পার্টটা যাচ্ছে সেটা হচ্ছে অধিবৃত্ত। আচ্ছা, অধিবৃত্ত বলতে আমরা এর সংজ্ঞাটাকে কি বুঝি, অধিবৃত্ত কাকে বলে, যে অধিবৃত্তের 3-4টে নতুন নতুন টার্ম আমরা শিখেছিলাম, নিয়ামক, নাভি, শীর্ষবিন্দু। তাহলে কোনো একটা সঞ্চারশীল বিন্দুর নাভি থেকে দূরত্ব এবং সেই সঞ্চারশীল বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত লম্ব যে দূরত্ব, তাদের অনুপাতের মান যদি অন হয় তবে কিন্তু আমরা সেটাকে অধিবৃত্ত বলি। অধিবৃত্তের যে সমীকরণগুলো তোমরা প্রত্যেকে জানো, আমি একবার করে বলার চেষ্টা করছি। y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এর ছবিটা কেমন, এর ছবিটা হচ্ছে এটা হচ্ছে এর ছবি, এটা x, এটা y, এটা x, এটা y। আমরা কি বলি, এর বৈশিষ্ট্যগুলো কি, কেন্দ্রটা 0 0, কেন্দ্র 0 0, এবং শীর্ষবিন্দুটা 0 0, নাভির স্থানাঙ্ক, শীর্ষবিন্দু এটা 0, 0, এটা নাভি a, 0। আমি ডিটেইলসে যাচ্ছি না, সেগুলো তোমরা ক্লাস 11 করে এসেছো। y স্কয়ার ইকুয়ালস টু 4x। আমি শুধুমাত্র কয়েকটা ছবি এবং তার সঙ্গে সমীকরণ সেটা বলার চেষ্টা করছি। y স্কয়ার ইকুয়ালস টু -4x, y স্কয়ার ইকুয়ালস টু -4x এর ক্ষেত্রে দেখো আমরা এটা বলতে পারি y স্কয়ার ইকুয়ালস টু -4x। তার মানে এই দুটো ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এর শীর্ষটাও 0 0, এর নাভিটা হচ্ছে -a, 0, অর্থাৎ এর অক্ষটা x অক্ষ, এর অক্ষটাও x অক্ষ, অক্ষটা পজিটিভ x অক্ষ, এটা নেগেটিভ x অক্ষ, প্লাস এবং মাইনাস দ্বারা এটাকে ডিনোট করা হয়। এরপরে এর সঙ্গে সঙ্গে তাহলে 3 নম্বর যেটা আলোচনা করি, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। এর ছবিটা দেখো, এর ছবিটা কিন্তু আবার এই রকম হচ্ছে, এর ছবিটা আবার এরকম, এটা y অক্ষ, এটা x অক্ষ, এর শীর্ষ 0 0, এর নাভি হচ্ছে 0, a একক, 0, a একক। 4 নম্বর, x স্কয়ার ইকুয়ালস টু -4ay, x স্কয়ার ইকুয়ালস টু -4ay। এর ছবিটা পাশাপাশি আঁকি, ঠিক একই রকম ভাবে এর ছবিটা, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা 0, -a, আর এটা শীর্ষবিন্দু 0, 0। আমরা এই চারটে প্রাথমিক অধিবৃত্তের যে ছবি সহ নাভি এবং তার যে টোটাল বৈশিষ্ট্যটা, আরো অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমার এই চ্যাপ্টার ক্ষেত্রে লাগবে, আমি সেগুলো বলছি। y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর ছবিটা, y স্কয়ার ইকুয়ালস টু -4ax এর ছবিটা, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু -4ay।
দেখো তোমাদের এই ছবিগুলো কিরকম ভাবে আসবে, তোমাদের ধরো হঠাৎ করে বললো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16y, এই যে অধিবৃত্ত, এটা অধিবৃত্ত বলবে না, এটা একটা বক্র বলে দেবে। আচ্ছা যদি বক্র হয় তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16y, তোমরা কোন ছবিটার সাথে যাবে? কোন ছবিটার সাথে যাবে? স্বাভাবিকভাবে এটা কিচ্ছু না, তোমরা জানবে ছবিটা কি হবে, এর শীর্ষটাকে 0 0 রাখতে হবে, যেদিকে একটা পাওয়ার থাকবে সেই দিকে শুধুমাত্র এর মুখটা হবে, বাদ বাকি ছবি যা হবে পরবর্তীতে আমরা বুঝে নেব, ছবির সাথে সাথে বুঝে নেব। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের এই মোটামুটি প্রাথমিক চারটে, এরপরে আর আমি চারটে আলোচনা করছি। ঠিক আছে, এই দুটো আমি মুছে দিচ্ছি, প্রথম দুটো। দেখো এরপরে যেটা বলছি 4 নম্বর, 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, y মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এটা এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, বা এটাকে তোমরা অনেক সময় এরকম ভাবেও দেখবে, x ইকুয়ালস টু a y স্কোয়ার by প্লাস c। তার মানে এই দুটোর সাহায্যে আমি কি বোঝাতে চাইছি, y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, y 2, y দ্বিঘাত সমীকরণ, কিন্তু x টা কিন্তু একঘাত সমীকরণ। এই দুটো টাইপে থাকতে পারে, যদি এটা থাকে তোমাকে কিন্তু এই আঙ্গিকে লিখে আনতে হবে, এটা থাকলে এই আঙ্গিকে লিখতে হবে, সেটা তোমরা জানো কিভাবে লিখতে হয়, নতুন ভাবে বলার কিচ্ছু নেই। আচ্ছা এর ছবিটা কিরকম, এটার শীর্ষবিন্দু হচ্ছে, এটার শীর্ষ হচ্ছে, এর শীর্ষবিন্দু আলফা কমা বিটা, এর শীর্ষবিন্দু আলফা কমা বিটা, ছবিটা দেখো এটা, এটা কিন্তু এর ছবি। ঠিক আছে, ছবি। আচ্ছা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এই যে অধিবৃত্তটার, এটা গেল অধিবৃত্ত, আর এটার শীর্ষবিন্দু, এর স্থানাঙ্ক আলফা কমা বিটা, আর এর যে অক্ষটা, অক্ষটা কিন্তু সর্বদা, অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তোমরা ছবিটুকু এ সম্পর্কে বুঝে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা 6 নম্বরটা হচ্ছে, দেখো ঠিক এর মাইনাস পার্টটা যদি বলি, y মাইনাস বিটা তার স্কোয়ার মাইনাস 4ax মাইনাস আলফা। এটার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের পরিবর্তনটা আমি কিছু রাখছি না, কারণ প্লাস মাইনাসের এ বি এর সঙ্গে মিশে যাবে, ওটা একই রকম সমীকরণ থাকবে, শুধুমাত্র তোমাদের একটু তৈরি করে নিতে হবে। এর ছবিটা পাশাপাশি আমি বলার চেষ্টা করছি, ছবিটা কেমন হবে, ছবিটা এটা, ছবিটা তোমার থাকছে শীর্ষবিন্দুর কোনো পরিবর্তন নেই, শীর্ষবিন্দু আলফা কমা বিটা, আলফা কমা বিটা, আলফা কমা বিটা, আর এটা হচ্ছে অধিবৃত্ত, শুধুমাত্র ঋণাত্মক এক্স অক্ষের দিকে মুখটা করে থাকবে, ঋণাত্মক এক্স অক্ষের দিকে মুখটা থাকছে। আচ্ছা মোটামুটি দেখো এই দুটো বোঝা গেল কিনা, এই দুটো ছবি সহ বোঝা গেল কিনা। এর পরবর্তী যে ছবিটার দিকে আমি যাচ্ছি, ছবিটা ভালো করে দেখো, ছবিটার সাথে লিখে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। এর পরে যে ছবিটা, 7 নম্বর, x মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা, বা x y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণটা পরিবর্তন হয়ে গেল, x এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এর ছবিটা কেমন, এরও শীর্ষবিন্দু আলফা কমা বিটা, স্ট্যান্ডার্ড ফর্ম এটা, এর ছবিটা এরকম হবে, এর ছবিটা এটা, এটা x, এটা y। আচ্ছা এর এর অক্ষটা এটা, এর অক্ষটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, এটা আলফা কমা বিটা, এটা আলফা কমা বিটা, এটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। ঠিক আছে ছবিটা। 8 নম্বরটা দেখো, x মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা। তাহলে ছবিটা তোমরা বলো কিরকম হবে, প্রত্যেকে বুঝতে পারছো ছবিটা কেমন হবে, ছবিটা ঠিক একই ছবি,
শুধুমাত্র ঋণাত্মক এক্স অক্ষের দিকে কিন্তু এর মুখটা থাকবে। এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা আলফা কমা বিটা, আলফা কমা বিটা, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে ছবিগুলো সম্পর্কে আমরা, অধিবৃত্তের যে ছবি সেটা সম্পর্কে আমরা পরিচিত হলাম। অধিবৃত্তের একটু বেশি এখানে অঙ্ক আছে, তাই অধিবৃত্ত নিয়ে একটু বেশি আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে দুটো জিনিস একটু বলে দিই। অধিবৃত্ত, উপবৃত্ত আর পরাবৃত্ত। উপবৃত্ত, পরাবৃত্ত। অধিবৃত্তের পরে আমরা বলছি কার সমীকরণ? 4 নম্বর উপবৃত্ত। উপবৃত্ত x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এ সম্পর্কে ডিটেইলসে আর যাচ্ছি না, ছবিটা শুধু এটাই জেনে নাও। উপাক্ষ, পরাক্ষ ও পরাক্ষ উপাক্ষ, এটা উপবৃত্তের পরে হচ্ছে 5 নম্বর পরাবৃত্ত। পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে সমীকরণটা x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। ছবিটা দেখো, এই এটা এর ছবি। x অক্ষ, এটা একটা x, এটা y, এটা x, এটা y। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট, এই দুটো থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, সমপরাবৃত্তের ছবিটা, সমপরাবৃত্ত 5, 6, 7, সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত দেখো, সমপরাবৃত্তটা কেমন? সমপরাবৃত্তের সমীকরণটা হচ্ছে xy ইকুয়ালস টু কে। xy ইকুয়ালস টু কে। xy ইকুয়ালস যদি কে হয়, এর ছবিটা একদম পুরো মুখস্থ করে ফেলো। ছবিটা পুরো মুখস্থ করে ফেলো। এটা সমপরাবৃত্তের ছবিটা, এটা x অক্ষ, এটা ধীরে ধীরে এর সঙ্গে মিশবে না, কিন্তু এর সঙ্গে প্যারালালি চলতে থাকবে। এটা y, এটা হচ্ছে সমপরাবৃত্তের সমীকরণ। সমপরাবৃত্ত প্রত্যেকে বুঝতে পেরেছে সমপরাবৃত্তের সমীকরণ xy ইকুয়ালস টু কে। তোমরা ফিজিক্স থেকে, ফিজিক্স বা ক্লাস 11 থেকে তোমরা জেনেছো sin x এর গ্রাফ কেমন হয়, cos x এর গ্রাফ কেমন হয়। sin x এর গ্রাফ 0 থেকে শুরু হয়ে এরকম ভাবে যায়, আর cos x এর গ্রাফ 1 থেকে শুরু হয়ে এরকম ভাবে, এটা 0, পাই, 2 পাই এরকম ভাবে এই ছবিগুলো তোমরা শিখেছো, প্রত্যেকে পারবে। আচ্ছা, y ইকুয়ালস টু mod x এর ছবিটা, y ইকুয়ালস টু x একটা বললাম, y ইকুয়ালস টু মাইনাস x একটা বললাম, ঠিক আছে, একটা এরকম y ইকুয়ালস টু mod x এর ছবিটা, প্রত্যেকে এগুলো জানো। নতুন ভাবে এটা সম্পর্কে আর বলার কিচ্ছু নেই। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল করতে গেলে আমাদের অবশ্যই ছবি জানতে হবে। আর এবার নাম্বার পেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে, কারণ আমরা এসএনদের বইটা যেটা পড়ি সেটার ক্ষেত্রে কিন্তু উদাহরণ সংখ্যাটা অনেকটা বেশি, এবং উদাহরণের প্রত্যেকটা অঙ্ক অনুশীলনীতে কিন্তু সেইভাবেই করা আছে। অনুশীলনের অঙ্ক আর উদাহরণের অঙ্ক দেখলে আমাদের আর কারো সাহায্য লাগবে না। আমরা কয়েকটা জিনিস শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটা বিষয় একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি দুটো অঙ্ক লিখছি, এই অঙ্কগুলোর একটু পার্থক্যটা একটু ভালো করে দেখবে, অনেক সময় পরীক্ষা এটাই তোমাদের আটকে যেতে পারে। প্রথমে আমি একটা উদাহরণ লিখছি, এক্সাম্পল। কি উদাহরণ? ধরো y স্কয়ার ইকুয়ালস টু x, 4x বলছি, এবং বক্র এবং x ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্র এবং x ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওর পাশাপাশি আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দুটো কথা একটু বুঝবে। y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্র এবং x অক্ষ x ইকুয়ালস টু 4 দ্বারা
সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। দুটো অঙ্ক কিন্তু দুরকম। কি কি চেয়েছে? y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্র। y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্র মানে হচ্ছে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্ত, আর x ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আমরা প্রথমে কি বলেছিলাম, যদি ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল করতে হয় তাহলে আমাকে জানতে হবে মানে সমীকরণের যে চিত্র, সেই চিত্রটা কেমন। আমি চিত্রের কথা এবার বলি, চিত্রটার কথা এবার যাচ্ছি। দেখো আমি লেখালেখির জায়গায় পরে যাচ্ছি, আগে দেখো একটা ছবি y স্কয়ার ইকুয়ালস টু 4x। কি বলেছিলাম, x এর দিকে এইভাবে ছবিটা আঁকতে হবে, এটা x এটা y, এটাই হয়ে গেল y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্রের সমীকরণ। এর ছবিটা হলো x ইকুয়ালস টু 4, এটা ধরো x ইকুয়ালস টু 4, তার ছবিটা কেমন হবে, এটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। কে 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 আছে সীমাবদ্ধ, কে কে করেছে, একটা হচ্ছে এই বক্রটা, এই বক্রটা এবং x ইকুয়ালস টু 4, এই দুটো যে জায়গাটা বদ্ধ করে রেখেছে, সীমাবদ্ধ, সীমা দিয়ে আটকেছে যে জায়গাটা, এই যে জায়গাটার ক্ষেত্রফল কিন্তু আমাদের চেয়েছে। এটা আমি অঙ্কটায় পরে আসবো, কিভাবে অঙ্কটা করব সেটাই পরে আসছে। এবার এই জায়গাটার ক্ষেত্রে বোঝো, এটা একই রকম দেখো, ছবিটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না বক্রের, কারণ ওই যে বক্র আর এই বক্রটা কিন্তু সেম। আমি একটা উদাহরণ নিয়ে দুটো অঙ্কের যে টাইপ সেটা বলার চেষ্টা করছি। এক্স অক্ষ, এক্স অক্ষ মানে এই সরলরেখাটা, এই সরলরেখাটা, এবং এক্স ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সীমাবদ্ধ যে ক্ষেত্র, তাহলে কোন জায়গাটার কথা বলা হচ্ছে বলতো, এক্স অক্ষ, এই সরলরেখা এবং এই সরলরেখা, তাহলে এই জায়গাটার অঞ্চলের ক্ষেত্রফলটা বলার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ কি না, এই জায়গাটা, এই জায়গাটার কথা বলা হচ্ছে। আবার আবার আমি যদি বলি এক্স অক্ষ, এক্স অক্ষ, সরলরেখা এবং এই বক্র, এই জায়গাটার ক্ষেত্রফল, তাহলে দেখো তো, তাহলে দেখো তো যে আমি দুটো কথা কোনোটা ভুল বললাম কিনা। তাহলে আমাদের কোন জায়গার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। একটা কথা বলি, অধিবৃত্তের সাপেক্ষে অক্ষটা যেটা আছে তার সাহায্যে, এটা তো তোমরা জানো আইসোমরফিক, বা এটা দুটো পক্ষে সমান ভাগে ভাগ করা আছে, উপরের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল, তাই এই যখন বলা থাকবে তখন যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বার করতে হবে। যদি এই অক্ষটা মেনশন করে না দেওয়া থাকে তাহলে কিন্তু টোটালটাই বের করতে হবে। বোঝাতে পারলাম কি পারলাম না, টোটালটার ক্ষেত্রফলটা বার করতে হবে। আচ্ছা, আমরা ধীরে ধীরে এবার অঙ্কের দিকে এগোবো, অঙ্কের দিকে এগোবো। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা বার করতে গেলে আমরা কি লিখবো, প্রথমে দেখো আমরা এবার নামকরণ করব। নামকরণ কিরকম ভাবে, এটা হচ্ছে, এটা ও, এটা এ, এটা বি, এটা সি। আমরা লিখবো ও এ বি সি ও, সীমাবদ্ধ ক্ষেত্রটাকে পুরোটাকে রাউন্ড করে দিচ্ছি, কি হবে দেখো, ও এ বি সি ও, এর ক্ষেত্রফল, এই অঞ্চলের ক্ষেত্রফল বা এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2টা কেন আমি বলছি 2 ইন্টু, দেখো ও এ বি ও, অর্থাৎ আমি এই অঞ্চলের ক্ষেত্রফলটাকে আমরা বের করে নিচ্ছি, এই অঞ্চলের ক্ষেত্রফলটুকু আমরা বের করে নিচ্ছি, এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু। এক্ষেত্রে বললাম যে এই উপরে আর নিচে সমান, তাহলে উপরেরটাকে বের করলে 2 দিয়ে গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব, এই ও এ বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। এবার এবার দেখো আমি নিচেরটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এর ক্ষেত্রফল 2 ইন্টু, এর ক্ষেত্রফল বলতে এবার আমাদের লিমিটটাকে চিহ্নিত করতে হবে। লিমিট বলতে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বক্রটা, এই বক্রটা এক্স অক্ষকে এইভাবে সীমাবদ্ধ করে রেখেছে এইটুকু অঞ্চলের মধ্যে। তাহলে 0 থেকে 4, এক্স ইকুয়ালস টু 0 থেকে 4,
কার সাপেক্ষে করছে? এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি হবে? ডিএক্স। এবার পুরো যে বক্রটা আছে, বক্রটা কি ছিল? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x। এই বক্রটাকে এক্স এর সাপেক্ষে লিখতে হবে। তার মানে y ইকুয়ালস টু রুট ওভার 4x, তার মানে 2 রুট এক্স। এই জায়গাটা আমাদের লিখতে হবে 2 রুট এক্স ডিএক্স, এর যে ক্ষেত্রফল। এবার আমাদের যে ইন্টিগ্রেশন সিম্পল, 2 2 4 বাইরে আসবে, রুট এক্স এর ইন্টিগ্রেশন 3/2 আর এটা হচ্ছে 2/3, 4 x ইকুয়ালস টু 0 থেকে 4, তাহলে 8 এর 3, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0, 8/3, 2 কিউব মানে হচ্ছে 8, 8 8 64/3 বর্গ একক। আশা করছি তোমাদের এই পাঠটুকু যতটুকু বললাম অনেকটাই তোমাদের এই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ভালো করে দেখো, এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা আগেই করেছো, এটা নিয়ে বলার বা বোঝানোর কিছু নেই। নেক্সট আমরা যাব, এবার আমরা ধীরে ধীরে একটু অনুশীলনের দিকে আমরা এগোবো। অনুশীলনের দিকে এগোবো, কোন অঙ্কগুলোকে আমরা করব। অঙ্কগুলো প্রত্যেকটাই করা উচিত, তোমরা করেওছো, সেখান থেকে আমার কিছু বলার নেই। আমি কয়েকটা অঙ্ক বলি। মোবাইলের ছবিটা তোলা আছে, বইটা এই মুহূর্তে আমার কাছে নেই। দেখো, প্রত্যেকের কাছে অনুশীলনীর বইটা আছে, এই অনুশীলনীর বই নয়, এই বইটা আছে, এসএনদের বইটা, পেজ নাম্বার 279 পেজের সংক্ষিপ্ত প্রশ্নবলী 1-এর 1-2 একদম সংজ্ঞার ব্যাপার, তোমরা নিজেরা দেখে নিও। ওটা সংক্ষিপ্তকরণ যে অংশটা আছে সেখানে প্রথম দুটো বলা আছে। আচ্ছা, 1-এর 3 কি বলছে? 2y প্লাস এক্স ইকুয়ালস টু 8 সরলরেখা এবং x ইকুয়ালস টু 2 ও x ইকুয়ালস টু 4 সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করো। 2y প্লাস এক্স, 1-এর 3 2y প্লাস এক্স ইকুয়ালস টু 8, এই সরলরেখা x ইকুয়ালস টু 2 এবং x ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু 2 এবং x ইকুয়ালস টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। কটা সরলরেখার সমীকরণ আছে এখানে? 3টে সরলরেখা, 1টা 2টো 3টে। এই যে সরলরেখাটা আছে, আমি কি বললাম একটু আগে, এই সরলরেখাকে ছেদিতাংশ আকারে লিখে নিতে হবে। প্রবণতা ছেদিতাংশ আকার বাদ দিয়ে শুধুমাত্র ছেদিতাংশ আকার যেটা, সেটা আকারে লিখে নিতে হবে। দেখো লিখে নিচ্ছি, x/8 প্লাস y/4 ইকুয়ালস টু 1। বুঝতে পারলে আশা করছি প্রত্যেকে। 8 দিয়ে ভাগ করলাম উভয় পাশে। এর যে ছবিটা দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার এই যে সরলরেখা কোথায় কোথায় ছেদ করবে? ছেদিতাংশ x অক্ষকে, x এর নিচে x অক্ষকে 8,0 বিন্দুতে ছেদ করেছে, আর এটাকে 0,4 বিন্দুতে ছেদ করেছে, 0,4 বিন্দুতে। এই দুটো বিন্দু যোগ করে বাড়িয়ে দাও, যে সরলরেখার ছবিটা আঁকলে সেটা কিন্তু এই সরলরেখার ছবি। এবার x ইকুয়ালস টু 2 সরলরেখা, x ইকুয়ালস টু 2, সাপোজ এটা হচ্ছে x ইকুয়ালস টু 2, এটা হচ্ছে x ইকুয়ালস টু 4 সরলরেখা। মাঝামাঝি করা উচিত ছিল, যাই হোক। তাহলে এই যে 3টে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সেটা কোনটা? সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটা দেখো, সেটা এই অঞ্চলটা। বুঝতে পেরেছো প্রত্যেকে? এই অঞ্চলটার ক্ষেত্রফল। আমার এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে, এটা এ নাম দিলাম, এটা বি, এটা সি, এটা ডি, এটা ডি। তাহলে আমরা লিখছি, দেখো কি চিত্রে রেখাঙ্কিত
অঞ্চলের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চল কোনটা? এ বি সি ডি এ। তাহলে এর ক্ষেত্রফল দেখো কোথা থেকে কোন পর্যন্ত? x = 2 থেকে 4 পর্যন্ত। কার সাপেক্ষে করা হচ্ছে? x অক্ষের সাপেক্ষে করা হচ্ছে, তার মানে এটা কি লিখবো? dx। আর এই যে বক্রটা বা সরলরেখাটা দেওয়া আছে মেইন ফাংশন, এটাকে x এর আকারে লিখতে হবে, x এর আকারে লিখতে হবে। তাহলে এটা আমরা যদি রাফ দেখি, দেখো 2y + x = 8, y = 8 - x/2। এই যে আকার, এই আকারে কিন্তু y কে x এর আকারে লিখতে হবে, y কে x এর আকারে। তার মানে 8 - x/2, 8 - x/2। এবার এটাকে তোমাদের শুধুমাত্র কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, সমাধান করতে হবে এবং শেষে লিখতে হবে ক্ষেত্রফল এত বর্গ একক। এই কাজটুকু প্রত্যেকে পারবে কিনা বলো কমেন্টে। পারবে সবাই? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে অঙ্কটা আমি বলি, যেটা তোমাদের আটকাতে পারে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলি 8-এর দাগে অঙ্ক। 8-এর দাগ PQR ত্রিভুজের শীর্ষ তিনটি বলা আছে সমাকলের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমাকলের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো। আজকে আমরা এই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলের এই পর্যন্ত থাকবে, এই 8-এর দাগ পর্যন্ত করব, তারপর আবার পরবর্তী ভিডিওতে আসছি। সংক্ষিপ্তে 8-এর দাগ। PQR একটা ত্রিভুজ, PQR তিনটে বিন্দু বলে দেওয়া আছে, PQR বলে দেওয়া আছে। P বিন্দুর স্থানাঙ্কটা কি? P বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 2, 1। Q বিন্দুর স্থানাঙ্ক 3, 4, 5, 2। তিনটে বিন্দু বলে দেওয়া আছে। এদের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে দেখো, আমরা ছবিটা যদি আঁকি, ছবির দিকে মন দিতে হবে। আমি ছবিটাকে একটু বড় করে আঁকছি তোমাদের সামনে। এটা x, এটা y, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। এবার কি বলছে? P বিন্দুটা 2, 1। সাপোজ এটা হচ্ছে 1, এটা 2, এটা 1, এটা 2, 1 বিন্দু। Q 3, 1, 2, 3, 4, এটা 5, 1, 2, 3, 4, 5, 1, 2। এই অঞ্চলটা, এই তিনটে বিন্দু আমি জুড়ে দিলাম। এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে, এই জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে, এই জায়গাটা। ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারছো কোন জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে? এবার ক্ষেত্রফলটা বের করার জন্য যে যে কাজগুলো করতে হবে, সেইগুলো করার জন্য আমি ছবিটাকে আরেকটু জুম করছি, আরেকটু জুম করার চেষ্টা করছি। দেখো, ছবিটাকে আরেকটু ওই ফরম্যাটেই রাখছি। এইরকম একটা ছিল, এইটা, এটা P বিন্দু, এটা P বিন্দু, এটা Q বিন্দু, এটা R বিন্দু। এই জায়গার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা কি করব? প্রথমে P বিন্দু থেকে একটা লম্ব টানব, Q বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানব, R বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানব। এবার P বিন্দুর স্থানাঙ্ক যদি 2, 1 হয়, এটা যদি 2, 1 হয়, 2, 1, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি এটা 2, 0। এটা যদি 3, 4 হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে 3, 0। আর এটা
5,0। আমার নির্ণয় করতে হবে পি কিউ আর এর ক্ষেত্রফল। আমি কি করছি, আমি প্রথমে দেখো পি কিউ সরলরেখাটা এই জায়গাটা জুড়ে দখল করে আছে এক্স অক্ষের সঙ্গে, পুরো এই পার্টটা এখান থেকে। কিউ আর সরলরেখাটা এই অঞ্চলটা দখল করে আছে, আর পি আর সরলরেখাটা এই অঞ্চলটা দখল করে আছে। পি কিউ সরলরেখা এক্স অক্ষের সঙ্গে এই জায়গাটা দখল করে আছে। তাহলে ছবিটাকে একটু বলার চেষ্টা করছি, বুঝবে। এটা কিউ আর সরলরেখাটা ঠিক একই রকম ভাবে এই অঞ্চলটা দখল করে আছে এক্স অক্ষের সঙ্গে। দখল করে আছে। আর 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 পি আর সরলরেখাটা এই অঞ্চলটা দখল করে আছে। এই জায়গাটা দখল করে আছে, এই জায়গাটা। তাহলে দেখো আমরা পি কিউ আরটাকে শুধু পাচ্ছি এইটুকু অঞ্চল। আমি একটা ক্ষেত্র লিখছি, আমার দরকার পি কিউ আর এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা দরকার। আমি কিভাবে পাবো, কিভাবে পাচ্ছি? প্রথমে দেখো লিখছি, এটা নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি। নাম দিচ্ছি এ পি কিউ বি এ, কিউ বি এ এর ক্ষেত্রফল প্লাস বি কিউ আর সি বি এর ক্ষেত্রফল। টোটালটা দেখো যদি নিই তাহলে এই টোটাল অঞ্চলটা পেয়ে যাচ্ছি, মাইনাস কোন অংশটুকু, এ পি আর সি বি এ এর ক্ষেত্রফলটা। বোঝা গেল কিনা দেখো নামের সাথে সাথে। এই দুটো নিলে, এই দুটো যদি নিই তাহলে আমার টোটাল এখান থেকে শুরু করে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি। এই অঞ্চলটা এখান থেকে আমি বাদ দিচ্ছি এ পি আর সি পি এ, এই অঞ্চলটা বাদ দিচ্ছি। এই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে, এই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে দেখো 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত এক্স এর মান কোন সরলরেখা, পি কিউ সরলরেখার সাপেক্ষে, পি কিউ যে সরলরেখা এর সাপেক্ষে করতে হবে, প্লাস 3 থেকে 5, 3 থেকে 5 কোন সরলরেখা, কিউ আর সরলরেখা, কিউ আর সরলরেখা, কিউ আর সরলরেখা কার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে, মাইনাস। এবার দেখো পি আর সরলরেখা 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত এ পি আর সি বি এ, 2 থেকে 5 পর্যন্ত পি আর এই সরলরেখার সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে। এই তিনটে বোঝা গেল। পি কিউ সরলরেখার সমীকরণ বার করবে, কিউ আর সরলরেখার সমীকরণ বার করবে, পি আর সরলরেখার সমীকরণ বার করবে। সেখান থেকে আমাদের এবার এগোতে হবে। পি কিউ সরলরেখার সমীকরণ প্রত্যেকে জানো। পি কিউ সরলরেখার সমীকরণ আমরা কিভাবে পাবো? বিন্দুগুলো জানি, পি কিউ দুটো বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ। পি কিউ সরলরেখার সমীকরণটা আমি শুধু বের করে দেখাচ্ছি। এই সরলরেখার সমীকরণটা কি হবে? সমীকরণটা হচ্ছে x মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? 4 মাইনাস 1 3, 3x মাইনাস 6 1, y মাইনাস 1। তাহলে y ইকুয়ালস টু এইদিকে চলে আসবে 3x মাইনাস 5। পি কিউ সরলরেখার সমীকরণটা x আকারে যদি লিখি তাহলে আমরা এখানে লিখব, কি লিখব? পি কিউ এর জায়গায় কি লিখব? পি কিউ এর জায়গায় 3x মাইনাস 5 dx। ঠিক একই রকম ভাবে কিউ আর এর ক্ষেত্রে বের করব, পি আর এর ক্ষেত্রে দুটো বিন্দু দিয়ে বার করব। তারপরে তিনটে এই সমাধান করার পরে যেটা আসবে সেটা হবে পি কিউ আর এর ক্ষেত্রফল। এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে?
পরবর্তী আমরা যে ক্লাসটা করব এরপর থেকে বলবো। আর উদাহরণ যেগুলো আছে উদাহরণগুলো খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে। সেই উদাহরণ থেকে কিন্তু যে অঙ্কগুলো তোমরা পাবে সেই অঙ্কগুলো অনুশীলনীতেও খুব খুব ভালো করে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার সময় একদম শরীর খারাপ করা যাবে না, সেই দিকে লক্ষ্য রাখবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ততক্ষণ পর্যন্ত আসছি, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।